বিষয়টা হচ্ছে অঞ্জনা আপা নাম শুনলেই ওই শ্রদ্ধা ভালোবাসার থেকে তার এই মৃত্যুটা মাইনে নেওয়া যায় না। আর অনেকে হয়তো ভাবছে যে এটা ধামাচাপা পড়ে গেছে, যে না, আমাদের যে তদন্ত কমিটি মুখপাত্র ডিএ তায়েব ভাই সহ যে আমরা 5 জন আছি, এর মধ্যে হয়তো 2-1 জন ইনঅ্যাক্টিভ, বা আমি বলবো যে তারা তাদের অন্যান্য কাজের বা নিজের ব্যবসা বাণিজ্য এই জন্য হয়তো বা সামনে আসে না, কিন্তু আমি পিছিয়ে নিই। আমাদের কালকে শিল্পী সমিতির একটা মিটিং আছে কার্যনির্বাহী পরিষদের, ওর পরেই আমাদের এই 6 সদস্য এই আমরা যে তদন্ত কমিটি, আমাদের একটা মিটিং আছে। আর আমরা তো আমাদের রিপোর্ট অঞ্জনা আপার যে সত্যিকার অর্থে দত্তক নেওয়া যে মেয়ে, সেই বিউটি আপা, বিউটি আন্টি, ওনার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপন ভাই যে রিপোর্ট দিয়েছিলেন 3 দিনের মাথায়, ওই রিপোর্টের সাথে আমরা অনেক কিছু যোগ বিয়োগ করে আমরা একটা রিপোর্ট দিয়েছি। সেটা হয়তোবা সমিতির নেতৃত্ব স্থানে যারা আছে তারা আপনাদেরকে জানাবে। দুঃখের বিষয় যে এক সাংবাদিক গিয়েছিল মনির বাসায়, বাড়িতে, গ্রামের বাড়িতে, নরসিংদীর পলাশ থানার যে বাড়ি, ওইখানে যাওয়ার পর ওইখানের তার বাড়ির লোকজনের তোপের মুখে পড়ছে। কিন্তু আমি এর আগে তখন দেখলাম যে তার চাচাতো ভাই, তার আরেকটা ভাই, প্লাস তার আপন ফুপু, তারা কিন্তু মিডিয়ার সামনে সব কথাগুলো বলছে। এবং সেখানে আমরা যেটা দায়ী করতেছি মনিকে, তারা দায়ী করছে অঞ্জনা আপাকে। তো এটা আসলে বাড়ির থেকে ছেলে চলে গেলে তার দোষ না দিয়ে তারা দোষারোপ করছে। তো মনির মধ্যে কী এমন আছে, বা মনিরই বা কী আছে যে অঞ্জনা আপা তারা তাবিজ কবুজ করে রাখবে? এটা হলো আসলে নিচে পড়ে উপরের টান। তারা তাদের সন্তানকে বা তার ভাতিজাকে বা তার ভাগনাকে, যেটা আজকে তথাকথিত অঞ্জনা আপার ছেলে, তাকে তারা ছোট করেনি, বড় করে দেখছে। কিন্তু আমাদের চোখে তো একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন এই অঞ্জনা আপা। তো সে কোথায় আর ও কোথায়? গানের অঞ্জনা আপার জন্মদিনে গান গাইতে এসে পরিচয় হইয়া সে বাসা বাড়ির মধ্যে উঠে গেল। আর সেইখান থেকে আপুর থেকে আম্মু, সম্পর্কের পরিবর্তন হইতে পারে। তো এটা নিয়ে আমি বিতর্কে যাব না, কিন্তু আমার বিতর্ক থাইকে যাবে কেন সে 11 দিন বিছনায় পায়খানা পড়ছে, যদিও এটা পুরান কথা। কেন সে এই আজকে যে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে সম্পদের, এতগুলা সম্পদ থাকতে, বাপের বাড়ির সম্পদ পর্যন্ত আছে, এইগুলো থাকতে কেন মনি তাকে এই সরকারি হাসপাতালে নিল? ওইখানে ছিল সিসিইউতে, আর ওইখান থেকে নেওয়া মাত্রই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলো। 1 রাত্র গেল, পরের রাত্রে 1টা বাজে মারা গেল। তো আসলে টাইমের ব্যাপারে আপনারা অনেকেই শুনবেন 2 দিন পর মারা গেছে, 3 দিন পর না, 2 দিনের মাথায় মারা গেছে। ওটা হলো আপনার পিজি হাসপাতাল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়। তো আমার কথা হলো যে আমার কয়েকটা জায়গায় মণিপুর প্রশ্ন, এগুলো আমি পিছনেও করেছি, যে কেন তুমি জানাওনি? এখন বলে আমি তো জানাইছি। তুমি জানাইছো যাদের কাছে টাকা পাবা বা পাইছো তাদেরকে, কিন্তু তুমি তো তোমার ফেসবুকের ওয়ালেও তুমি দিতে পারতা যে আপনাদের চিত্রনায়িকা অঞ্জনা, আমার আম্মু অসুস্থ, আপনারা দোয়া করবেন। তাইলে তো জাতি জানতো, তাহলে তারা আজকে ওই থাকতো না, এই আমাদের কোশ্চিনের ইসে থাকতো না, সম্মুখীন থাকতো না। তো যাই হোক, আপনারা আরেকটু অবগত হন, একটা সাংবাদিক একটা সত্য প্রকাশের পথে চলে। তারা আরও কিছু উদ্ঘাটনের জন্য বা আরও তথ্য নেওয়ার জন্য এক সাংবাদিক গিয়েছিলেন, আমাদের এই পরিচিত, নামটা 2 দিন পরেই বলবো। তো যাওয়ার পরে মনির উস্কানিমূলক তার এলাকার বন্ধুবান্ধব, সেগুলো তো আর সব মারা যায়নি। কেউ হয়তো ঢাকায় সেটেল, কেউ বিদেশ সেটেল, কেউ এলাকাতেই আছেন, কেউ ভালো চাকরি করছেন, ব্যবসা করছেন, কেউ কৃষিকাজও করেন, এরকম তো আছে। তো যাই হোক, সেই সাংবাদিকের সাথে এক ধরনের নির্যাতন, এবং তার ক্যামেরা ভেঙে ফেলাইবে, তারে গালিগালাজ করছে, অপমান করছে, কেন এটা নিয়ে বাড়াবাড়ি। তো টেলিবাংলার যে কর্ণধার হুমায়ুন, আমার খুব কাছে ছোটো ভাই, সেও আমাকে জানাইছিল যে ভাই সৌদির থেকে থ্রেড আসে, নাম্বারটাও আমাকে দিয়েছে, +966 দিয়ে।
তো আমি সেটা ট্রু কলার দিয়ে দেখলাম যে আবু কালাম নামে একটা লোক এবং সৌদি। তো এই যে হুমকি ধামকি দিয়া, তো আসলে আপনারা বুঝেন যে এগুলা সব কিছু ধামাচাপা দেওয়া যায় না, আর ওই সময়টা এখন নাই, সময়ের পরিবর্তন। আচ্ছা, পরে সাংবাদিকে কি করলো আসলে? হেনস্থা করার পর ক্যামেরা ট্যামেরা নিয়ে গেছে এবং কিছু বলছে এগুলা ক্যামেরা ভাঙ্গিয়ে ফেলাইবে। তো যাই হোক, সে যেহেতু ওটা তার রিজিক, অনেক কষ্ট করে ম্যানেজ করে আনছে, তা আমাকে পথে বিষয় জানাইলো যে ওর বাবার কাছে যাবে। আমি বললাম যে না, আর বাবার কাছে যাইতে হবে না, কারণ আমরা তো জানি যে সে তার ছেলে না, অঞ্জনা আপা। আর এটা তো টেলি বাংলার মাধ্যমে সম্পূর্ণটা পাইলামই। তার ফুবু কী বললো, শাস্ত্রভাই কী বললো, চাচি কী বললো, ভাইগনা কী বললো। তো যাই হোক, এখন আমার মনে হয় ওই ছোটো ভাইটা সে ক্ষুব্ধ, অপমান অপদস্থের থেকে তার মধ্যেও একটা রাখছে যে আমি এটার পিছনে লড়ব। তো লড়তেই পারে, সে বোধহয় মামলা করবে, আর মামলা যদি করে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। বিশেষ করে মামলার মানে একটা তাহলে মামলা হইতেছে, বোধ একটা পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, মামলা আসলে আমিই করতাম। আচ্ছা, তা আমি তো তদন্ত কমিটির মধ্যে আছি, আমি তো এখন নিরপেক্ষ। তাই বলে নিরপেক্ষ এরকম নিরপেক্ষ না, আমার তো চোখে দেখা যে ওর অবহেলা। এটা তো আমি কখনোই বলিনি যে অঞ্জনা আপাকে ও মেরে ফেলছে। অঞ্জনা আপা ব্রেন স্ট্রোক করছে, বিছানায় পায়খানা প্রস্রাব করছে, তার রক্ত ইনফেকশন, তার কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, লিভারের সমস্যা, তা সব জায়গায় এই জায়গাটা সন্দেহ যে এতগুলো রোগ কিভাবে একসাথে হয়। থাকতো তো মনি সাথে আর ড্রাইভার, তো এই জায়গাটা সন্দেহ থেকে যায় যে সুস্থ নাচতো, গাইতো, হাসি মুখে থাকতো, রোগেরও তো ছায়া তার মধ্যে ছিল না। হঠাৎ করে একবারে এতগুলো রোগে তারা আক্রান্ত করলো, ইউনাইটেড ভর্তি হয়ে গেল। ভাইয়া, যার ইন্টারভিউ নেই সবাই বলে যে সুস্থ মানুষ, একটা সিমটম থাকে মানুষের, সেটাও ছিল না। মানে রোগের একটা রোগে ভর্তি হয়, সেই রোগ থেকে আর দু একটা রোগ বাড়ে বা বিভিন্ন রোগে দেখা দেয়। কিন্তু এইটা কেমন যে হঠাৎ করে পায়খানা প্রস্রাব আর হাসপাতালে ভর্তির পর রক্ত ইনফেকশন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করলো, ড্যামেজ হয়ে গেল, এই জায়গায় একটা সন্দেহ থাইকা যায়। তারপর দাগ নিয়ে একটা কথা উঠছিল, পিঠের দাগ। সেই দাগের যদিও কার কাছে কি এটা আমরা পাইনি, তো না পাইয়ে তো আর কথা বলতেই না। যেমন আমার কাছে জমির ব্যাপারে আমি তুইলেই ধরি, ওই গাজীপুরে এক নিলয় নামে ভান্ডার, মানে দলিল লেখক, তার কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা পেয়েছি এবং তথ্য পেয়েছি যে অঞ্জনা আপা মনি অনেকগুলো জমি বেচা কিনা করছে, মানে তাদের সম্পদ, জমি বলতে ওই যে ব্রোকারি না, সম্পদ। তো এইটা বেচছে, ওইটা কিনছে, এটা বেচছে। আর অঞ্জনা আপা তো আমি জানি স্থির, সে তো এক জায়গায় থাকার লোক না। এই মাউতেলে বাড়ি কিনছে, ওইটা বিক্রি করছে, উত্তরখানে কিনছে, উত্তরখানেটা বিক্রি করে মনির নামে একটা কিনছে, আবার সেটা মনির নামে রয়েছে, সেও নিজেটা কিনছে। এইভাবে কেনা বেচার পুর। আর আপনারা যেটা জানেন যে সিনেপ্লেক্স, অঞ্জনা সিনেপ্লেক্স, আমার কাছে যতটুকু কাগজপত্র আসছে তাতে রেলওয়ের লিজ নেওয়া জায়গা, পাশাপাশি ওইখানে একটা ব্যক্তি মালিকের কাছ থেকেও অঞ্জনা আপার ক্রয়কৃত জায়গা, এবং ওই জায়গাতে অঞ্জনা আপা প্রচুর পরিমাণে কাজ করছে, বালু ভরাট করছে। এবং এই ছাত্র আন্দোলনের আগে উনি একটা সাইড অফিস করছিল, ওটার ছবিও আমার কাছে আছে। অঞ্জনা সিনেপ্লেক্স নিচে